বসন্ত মানে মনোরম আবহাওয়া, খুব গরমও না খুব ঠান্ডাও না, এরকম একটা পরিবেশ থাকবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু না, হাওয়া অফিস বলছে এবারের বসন্ত মোটেও সেরকম হবে না। বসন্তেই তাপপ্রবাহ, বসন্তেই তাপপ্রবাহের সতর্কতা। পশ্চিমের জেলাগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রবিবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ হতে পারে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে সতর্কতা জারি করা হচ্ছে এবং পশ্চিম বর্ধমানেও, অর্থাৎ স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি তাপমাত্রা থাকবে। দক্ষিণের অন্য জেলাগুলিতেও তীব্র গরমের পূর্বাভাস। বিশ্ববিদ্যালয় চত্বরে এবার পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশের আউটপোস্ট তৈরি হবে, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমার সঙ্গে রয়েছে রৌনকের সঙ্গে একবার কথা বলবো। রৌনক, কেন বিশ্ববিদ্যালয় চত্বরে আউটপোস্টের প্রয়োজনীয়তা হয়ে পড়ছে? দেখো, একেবারে অতদূর গত 1 তারিখে যে ঘটনা ঘটেছিল, তারপরে দেখবে তুমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বেশ কিছুবার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে কিন্তু সমস্যা দেখা গেছিল, যে কারণে যেদিন ওমপ্রকাশ মিশ্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করলো, পুলিশকে কিন্তু বাধ্য হয়েছিল ভেতরে প্রবেশ করতে, এবং যাতে কোনো রকম ভাবেই হাতের বাইরে পরিস্থিতি তৈরি না হয়ে যায়, সে কারণে কিন্তু কলকাতা পুলিশ সিভিল ড্রেসে প্রবেশ করেছিল। সেই নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে, এবং সেই কারণেই লালবাজারের তরফ থেকে আজ কিন্তু মেল মারফত যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে, এবং লালবাজার থেকে জানানো হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে তারা আউটপোস্ট করতে চায়। এরকমই কিন্তু একটা মেল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে করা হয়েছে, অর্থাৎ যাতে কোনো রকম ভাবেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে কোনো সমস্যা না হয় বিশ্ববিদ্যালয়ের ভেতরে বা বাইরে। শুধু তাই নয়, পরবর্তীতে নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং বাড়তি নিরাপত্তা বাড়ানোর জন্যই কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আউটপোস্ট করার জন্য কর্তৃপক্ষকে ইতিমধ্যে মেল করা হয়েছে। ধন্যবাদ। হাইকোর্টে যাদবপুরের পড়ুয়াদের অস্বস্তি। তদন্তের স্বার্থে মোবাইল চাইলে দিতে হবে, তদন্তে পুলিশকে সহযোগিতা করতে হবে, এবং পুলিশ যেভাবে তদন্ত করছে তাতে হাইকোর্ট কোনো রকম পদক্ষেপ করলো না। অর্থাৎ পুলিশের মতো তদন্ত করবে, সেখানে কোনো রকম হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। অর্ণব রয়েছেন আমার সঙ্গে। অর্ণব, আর একটু ডিটেলে জানতে চাইবো। সেক্ষেত্রে যাদবপুরের পড়ুয়ারা আবার অস্বস্তিতে, কিছুটা হলেও অস্বস্তিতে হাইকোর্টে, কারণ এসএফআই কর্মী উদ্দীপন কুণ্ডু দাদা, আজ তাদেরকে বলা হয়েছে যে তদন্তে পুলিশকে সহযোগিতা করতে হবে, তদন্তের স্বার্থে মোবাইল চাইলে দিতে হবে। পুলিশ যেভাবে তদন্ত করছে সেই তদন্তে হস্তক্ষেপ করলো না হাইকোর্ট। অর্ণব রয়েছে। অর্ণব, বিস্তারিত জানবো, কি হলো হাইকোর্টে? দেখো, যাদবপুর কাণ্ডে 1 মার্চের ঘটনার পর থেকে যেভাবে ঘটনাক্রম এগিয়েছে, পরপর একাধিক এফআইআর রুজু হয়েছে, এবং সেখানে বিভিন্ন পড়ুয়ার নাম সামনে এসছে। এফআইআর অভিযুক্ত হিসেবে একাধিক পড়ুয়ার নাম উঠে এসছে, এবং সেখানে এসএফআই সমর্থক উদ্দীপন কুণ্ডু আদালতে এসেছিল, মামলা করেছিল, এবং সে জানিয়েছিল তার ফোন, তার সেখানে রাইট টু প্রাইভেসি বা রাইট টু নিজের পড়াশোনার বিভিন্ন জিনিস সেগুলি সেখানে রয়েছে। এই অবস্থায় এই ডেটা কেন পুলিশের হাতে সে তুলে দেবে, এবং এই জায়গাটাতেই মোবাইল নয় অন্য কিছু ভাবে এই সহযোগিতা তদন্তে হতে পারে, কারণ ইতিমধ্যে তারা 1.5 ঘন্টা পুলিশের সামনে হাজির হয়েছে, বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়েছে। এই অবস্থায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজ স্পষ্ট জানিয়েছেন, তদন্তের স্বার্থে পুলিশ কারোর মোবাইল যদি বাজেয়াপ্ত করতে চায় বা সেটা নিতে চায়, সেখানে আদালত হস্তক্ষেপ করতে পারে না। এবং যিনি মামলাকারী এই উদ্দীপন কুণ্ডু, তিনি এফআইআর অভিযুক্ত। এফআইআর আদৌ সত্য না মিথ্যা সেটার বিচার করার ভার এখনো আসেনি, বা এটা কোনো আগাম জামিনের মামলা নয়। কাজে এই অবস্থায় আদালত কোনো রকম হস্তক্ষেপ করতে পারছে না। কাজে মোবাইল যদি চায়, সেক্ষেত্রে পুলিশ তাদের আইন অনুযায়ী বা রীতি অনুযায়ী তারা সেই পদক্ষেপ করতেই পারে। তদন্তের সাথে যদি প্রয়োজন হয় তাহলে মোবাইল তারা চাইতেই পারে, এবং সেই মোবাইল তারা দিতে, মোবাইল ছাত্ররা দিতে বাধ্য। ধন্যবাদ অর্ণব। যোগেশচন্দ্র ল কলেজের ছবি দেখাবো আপনাদের, একবার দেখুন অবস্থা। এই অবস্থা কেন? এই বিক্ষোভের কারণ কি হয়েছে যোগেশচন্দ্র ল কলেজে? পরিচালন কমিটির বৈঠক ছিল আজ, সেই বৈঠকে অশান্তি কেন? বহিরাগত ইস্যুতে বিক্ষোভ, মালা রায়কে ঘিরে বিক্ষোভ পড়ুয়াদের। বিশ্বজিৎ রয়েছে ফোনে, বলতে পারবে বিশ্বজিৎ?
বহিরাগত ইস্যুতে উত্থান হয়েছে যোগেশচন্দ্র কলেজের দুটো অংশ, একটি ল কলেজ, একটি ডে কলেজ, এবং এই সরস্বতী পুজোতেও এই বাদানুবাদ হয়েছিল বহিরাগত ইস্যুতে। দুটো সরস্বতী পুজো হয়েছে আমরা দেখেছি, আজও ঠিক সেই রকমই একটি ইস্যু, অর্থাৎ পরিচালন সমিতির যখন বৈঠক হচ্ছে, মালা রায় প্রেসিডেন্ট সেখানে বৈঠক করছেন ভেতরে, ঠিক সেই সময় বহিরাগত একজন কলেজের ক্যান্টিনে ঢুকেছেন। এই ইস্যুতে ল কলেজের ছাত্ররা প্রতিবাদ করে এবং পাশাপাশি ডে কলেজ থেকে যার ছাত্ররা তারাও পাল্টা প্রতিবাদ করে। অর্থাৎ বহিরাগত ইস্যু নিয়ে পরিচালন সমিতির বৈঠক যখন ভেতরে হচ্ছে, তখন বাইরে উত্তাল দুপক্ষের ছাত্রদের মধ্যে বাদানুবাদ এবং স্লোগান, পাল্টা স্লোগানে কলেজ চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় মালা রায় যখন বৈঠক শেষ করে বেরোচ্ছিলেন, তখন তাকে ঘিরে বিক্ষোভ দেখায় ল কলেজের ছাত্ররা যে এই বহিরাগত ছাত্রকে বের করতে হবে। কিন্তু মালা রায় স্পষ্ট জানিয়ে দেন এটা কলেজ কর্তৃপক্ষের বিষয়, কারণ কে বহিরাগত। ধন্যবাদ বিশ্বজিৎ। স্টুডেন্টদের আবেগ, এখানে দুটো কলেজের কিছু মতানৈক্য হচ্ছে, এটা ঠিকই, কিন্তু সবাই ভালো। যারা মর্নিং এ আইন পড়ছে তারাও যেমন ভালো, ডেতে যারা পড়ছে তারাও ভালো। সুতরাং এখন কে দুষ্কৃতি আমার তো চিহ্নিতকরণ করা যাবে না এইভাবে, সেটা পুলিশ আছে, প্রশাসন আছে, দেখবে। অসহিষ্ণুতা, আক্রোশ এবং সেই ক্ষোভ, সেই সব কিছুর জায়গা থেকে মানুষ খুব দ্রুত কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলছে, আইন হাতে তুলে ফেলছে, মানুষ কি নৃশংস হয়ে উঠছে? এই প্রশ্ন উঠছে তার কারণ সল্টলেকের ঘটনা, যেখানে রীতিমতো তাড়া করে অ্যাপ বাইক চালককে পিষে মারা হলো। কি হয়েছিল? আমার সঙ্গে অনুপ রয়েছে, সরাসরি একবার শুনবো। অনুপ, কি হয়েছিল? এমন কি ঘটনা ঘটেছিল যার জন্য এরকম ইচ্ছে করে তাড়া করে তাড়িয়ে নিয়ে গিয়ে পিষে মারা হলো? একবারে গতকাল রাতের বেলা সল্টলেক জিডি আইল্যান্ড, সেই জিডি আইল্যান্ড থেকে একেবারে যখন এফি ব্লক সেদিকে যাচ্ছিল একজন বাইক আরোহী, সেই সময় কিন্তু আচমকা লক্ষ্য করা যায় যে প্রথমে কিন্তু গাড়ির সঙ্গে ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার পরবর্তী ক্ষেত্রে যখন বচসা হয়, সেক্ষেত্রে কিন্তু বাইক আরোহী যিনি ছিলেন সেক্ষেত্রে তিনি ক্ষমা চেয়ে নেন। তারপরে লক্ষ্য করা যায় তিনি যখন 12 নম্বর ট্যাঙ্কের রাস্তা, অর্থাৎ খালপাড়ের রাস্তা দিয়ে যাচ্ছিলেন নির্জন জায়গা, সেই সময় কিন্তু এই গাড়িটাই কিন্তু তাকে অনুসরণ করে, এই বাইক আরোহীকে অনুসরণ করে সজোরে পিছনে ধাক্কা মারে বাইকের। তারপরে মাটিতে ছিটকে পড়ে যায়। এরপরে সেখানকার যারা মানুষজন ছিল, ঘনবসতি এলাকা, সেই কারণে সঙ্গে সঙ্গে এই গাড়িটিকে ধরে ফেলে সেখানকার মানুষজন। পীযূষ আগরওয়াল, তাকে কিন্তু বেধড়ক মারধর করা হয়। তার পরবর্তীতে লক্ষ্য করা যায় এখানকার মানুষজন তারাই কিন্তু একেবারে প্রথমে সল্টলেকের যে মহকুমা হাসপাতাল বিধাননগর সেখানে পাঠায়। অবস্থার অবনতি হলে পরবর্তী ক্ষেত্রে যখন এনআরএস হাসপাতালে পাঠায়, তারপরে কিন্তু একেবারে তার মৃত্যুর ঘটনা ঘটে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে পীযূষ আগরওয়াল যিনি গাড়ি চালাচ্ছিলেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু গতকাল যে একেবারে মর্মান্তিক একটা ঘটনা, প্রথমে গাড়িতে একটি ধাক্কা লাগে, সেক্ষেত্রে যিনি বাইক চালাচ্ছিলেন বাইক আরোহী ক্ষমা চায়। তারপরে লক্ষ্য করা গেল এই যে যুবক একেবারে কিন্তু সজোরে গিয়ে ধাক্কা মারে, যদিও মদ্যপ অবস্থায় ছিল এমনটা জানতে পারা যাচ্ছে, কিন্তু একেবারে যখন ক্ষমা চাওয়ার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল 12 নম্বর ট্যাঙ্কের কাছে খালপাড়ের যে রাস্তায় সেখানে কিন্তু সজোরে পিছনে গাড়িকে পিছনে ধাক্কা মারলে তার মৃত্যুর ঘটনা ঘটে। এক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে আজকে অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছে এবং নিজেদের হেফাজতে নেওয়ার কিন্তু আবেদনও পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে। ধন্যবাদ অনুপ। टाइम वो ये रूट से जब क्रॉस हो रहा था तो वो गाड़ी 4 व्हीलर जो लेके था तो ड्रिंक करके था, और ड्रिंक करके भी गाड़ी चला रहा था। हुआ है वैसा वैसी, तो वो माफी भी मांगा है। पता नहीं क्या चीज का गुस्सा था, समझ में नहीं आया। उसको पीछे जाके रन करके गाड़ी मारा है दौड़ा के, और अभी हॉस्पिटल में ले जाते जाते वो डेड कर गया। কোন অবস্থা, কথা কাটাকাটি, প্রথমে ধাক্কা লেগেছে গাড়ির সঙ্গে, তারপরে কথা কাটাকাটি হয়, এমনকি ওই অ্যাপ বাইক চালাচ্ছিলেন যিনি, তিনি নাকি ক্ষমাও চেয়ে নিয়েছেন। এরপর তাতেও রাগ কমলো না, আর রাগ কমলো না বলেই সেই অ্যাপ বাইকের পিছনে ধাওয়া করে নিয়ে গিয়ে তাকে ধাক্কা মারা হলো। এত জোরে ধাক্কা, রাস্তায় ছিটকে পড়ে মৃত্যু হলো আয়াজ হোসেনের। ঠিক এরকমই এই আক্রোশের ফলশ্রুতি হিসেবে মৃত্যু আমরা দেখেছিলাম কদিন আগে বিজয়গড়ে আমরা দেখেছিলাম কদিন আগে। সেখানেও দেখা গিয়েছিল যে কিভাবে শুধুমাত্র পার্কিং নিয়ে সমস্যা, আর সেই পার্কিং নিয়ে সমস্যায় এক অ্যাপ ক্যাব চালককে বেধড়ক মারধর করা হয়েছিল, পরে হাসপাতালে তার মৃত্যু হয়। আর এখানেও একটা সমস্যা, সেখান থেকে ঝগড়া, সেই ঝগড়ায় রীতিমতো তাড়া করে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেলা হলো।